প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। দর্শক, যে যেখান থেকে দেখছেন অনলাইন এবং সোশ্যাল মিডিয়া, সবাই অনুষ্ঠানটি শেয়ার করবেন। দর্শক, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেনেটর লিন্ডসের মৃত্যু এবং মেডিকেল পরীক্ষক বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন তার মৃত্যু নিয়ে, সে বিষয়ে নিয়ে আলোচনা করব ফেসবুক মার্কেট প্লেসে নিউ ইয়র্কে ডাকাতির ঘটনা ঘটেছে এবং তদন্তে এনওয়াইপিডি পুলিশ। এছাড়া নিউ ইয়র্কের ওয়েদার নিয়ে জোহরান মামদানি বিশেষ বার্তা রয়েছে, সে বিষয়টি আলোচনা করব। অনির্দিষ্টকালের জন্য আইআরজিসি হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, সে বিষয়টি আলোচনায় থাকবে। আমাদের সাথে অংশগ্রহণ করবেন প্রফেসর ডক্টর গোলাম মাতবর, ডক্টর জিয়াউদ্দিন আহমেদ আর ডক্টর মেহেদি হাসান। এছাড়াও আমাদের সাথে আছেন অনেকেই। আমরা বরাবরের মতো নিউজ আপডেট এখন শুনবো জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আরিফ, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার, জুলাই মাসের 12 তারিখ। সাউথ ক্যারোলাইনা দীর্ঘদিনের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম গতকাল শনিবার রাতে মৃত্যুবরণ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের কঠোরতম সমালোচকদের একজন থেকে প্রেসিডেন্টের অত্যন্ত অনুগত সমর্থকদের সামনের সারিতে নিজেকে নিয়ে আসা গ্রাহামের বয়স হয়েছিল 71 বছর। তবে আজকে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা গিয়েছে, তাতে বলা হচ্ছে তিনি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিলেন, মানে অর্থাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। কারণ বলা হচ্ছিল যে তিনি খুব অল্প সময়ের জন্য অসুস্থ হয়েছিলেন এবং অল্প সময়ের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। 71 বছর বয়সী সেনেটর লিন্ডসে গ্রাহাম। প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে জানান যে সাউথ ক্যারোলাইনা রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর কয়েক ঘন্টা আগে শনিবার রাতেই তার সঙ্গে তার কথা হয়েছিল। ট্রাম্প বলেন, ক্লান্ত বোধ করা ছাড়া তিনি ভালোই তো ছিলেন। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট বলেন যে তার ধারণা গ্রাহামের মৃত্যুটি ছিল দ্রুত একটি সমাপ্তি এবং হয়তো বিদায় নেওয়ার জন্য এটি খুব একটা খারাপ উপায়ও নয়, বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রয়াত এই সিনেটর ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। প্রেসিডেন্ট মিট দ্য প্রেসে তাকে এমন একজন ব্যক্তি হিসাবে বর্ণনা করেন যে যিনি ছিলেন আমার কাছে পরিবারের সদস্যদের মতো। তাদের মধ্যে নিয়মিত ফোনে কথা হতো এবং তারা একসঙ্গে গল্পও খেলত। আকস্মিক মৃত্যুর ঠিক আগে গ্রাহাম ইউক্রেন থেকে সফর করে নিজ বাড়িতে ফিরেছিলেন। এদিকে আজ রবিবার সকালে এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে গ্রাহামের উপস্থিত থাকারও কথা ছিল, কিন্তু তার আগেই অনুষ্ঠানটি প্রচারের নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই ক্যাপিটল হিল থেকে শুরু করে হোয়াইট হাউস এবং সাউথ ক্যারোলাইনার প্রভাবশালী রিপাবলিকানরা 71 বছর বয়সী গ্রাহামের স্থলাভিষিক্ত কাউকে বেছে নেওয়ার প্রক্রিয়া নিয়ে অত্যন্ত তৎপর হয়ে উঠেছেন। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের মতে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সিনিয়র রিপাবলিকানরা দ্রুতই আপাতত পর্দার আড়ালে গ্রাহামের আসনে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের কোন সদস্যকে মনোনীত করার বিরুদ্ধে তদবির শুরু করেন। কারণ এতে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের যে সামান্য সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ হাউসে যদি হাউসের রিপাবলিকান পার্টি থেকে কাউকে সিনেটর হিসাবে নিয়োগ দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সময়, তো হাউসে রিপাবলিকানদের যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেটি আরো ক্ষুদ্র হয়ে যাবে। এই আশঙ্কায় তারা বলেছেন যে হাউসের সদস্য, অর্থাৎ কংগ্রেস সদস্য কাউকে যেন সিনেটর গ্রাহামের তাহলে করার জন্য করার সিদ্ধান্ত গ্রহণ না করা হয়। সাউথ ক্যারোলাইনায় সম্ভাব্য প্রার্থী হিসাবে লেফটেন্যান্ট গভর্নর পামেলা এভিটের নাম নিয়ে কল্পনা শুরু হয়েছে। তিনি গভর্নর হেনরি ম্যাকমাস্টারের একজন বিশ্বস্ত সহযোগী এবং তিনি এই বিষয়টি দেখেন। তিনি এই নিয়োগটি দেবেন, অর্থাৎ গভর্নরই এই নিয়োগটি দেবেন কাকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সিনেটর গ্রাহামের স্থলাভিষিক্ত করা যায়। উল্লেখযোগ্য হচ্ছে যে এভিটে নিজেও এবছর গভর্নর পদে নির্বাচনে লড়েছিলেন এবং তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনও পেয়েছিলেন। এভিটের ঘনিষ্ঠ এক ব্যক্তি, যিনি নাম প্রকাশ না করার স্বার্থে তার মনোভাবের কথা জানান, বলেন যে নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য নেননি, তবে প্রার্থী হওয়ার জন্য তিনি স্টেট জুড়ে প্রচুর উৎসাহ পাচ্ছেন। এদিকে কয়েক সপ্তাহ নীরবতার পর সিনেটর ম্যাককনেল, আরেকজন রিপাবলিকান সেনেটর, জানিয়েছেন যে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন তিনি এবং তা থেকে তিনি সেরে উঠছেন। রিপাবলিকান এই সিনেটর তার হার্ট অ্যাটাক হওয়ার কথা অস্বীকারও করেছেন এবং জানিয়েছেন যে তিনি হাসপাতাল ছেড়ে একটি শারীরিক
পুনর্বাসন কেন্দ্র রিহাব সেন্টার যেটাকে আমরা বলে থাকি সেখানে স্থানান্তরিত হয়েছে। এপ্রিল হিলে তার ফিরে আসার বিষয়ে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি যদিও। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোর উপর পাল্টা হামলা জোরদার করায় সোমবার আজ অর্থাৎ অনেক দেশে এখন সোমবার সেখানে তেলের দামও বেড়ে গিয়েছে। এর ফলে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ করা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং এর ফলে যুক্তরাষ্ট্রের পাম্পে পেট্রোলের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গ্রিস মান সময় অনুযায়ী রাত 10টা 4 মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম $2.67 বা 3.1% বেড়ে $78.68 গিয়ে পৌঁছায়। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দাম $2.48 বা 3.47% বেড়ে প্রতি ব্যারেলে $73.89 গিয়ে দাঁড়ায়। 3,000-এরও বেশি মানুষকে অসুস্থ করে তোলা পরজীবীর উৎস সন্ধানে তৎপরতা, অর্থাৎ ভাইরাসের সন্ধানে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়া সাইকোস্পিরাসিস নামক এই ভাইরাস ঘটিত রোগের কোনো সুনির্দিষ্ট উৎস এখনো শনাক্ত করা যায়নি। সাধারণত দূষিত খাবারের মাধ্যমে ছড়ানো এই রোগ আক্রান্তের সংখ্যা বর্তমানে যুক্তরাষ্ট্রের 31 স্টেট মিলিয়ে 3,000 ছাড়িয়ে গেছে। আক্রান্তদের একটি বড় অংশ আমাদের এই নিউ ইয়র্ক সিটিতেই শনাক্ত হয়েছে। নিউ ইয়র্ক সিটি বর্তমানে লিজিওনাস রোগের প্রাদুর্ভাবও মোকাবেলা করছে একই সঙ্গে। যুক্তরাষ্ট্রের ব্যাংক ফ্ল্যাগ স্টারের অ্যাকাউন্টধারীরা $31.5 মিলিয়ন ডেটা ব্রিচ অর্থাৎ ডেটা লঙ্ঘন সংক্রান্ত সমঝোতার অংশ হিসেবে $25,000 পর্যন্ত অর্থ পেতে পারেন। তবে একটি শর্ত রয়েছে এই অর্থ পাওয়ার ক্ষেত্রে এবং তারা দাবি জানাতে হবেন এবং তারা দাবি জানাতে চান যারা এই অর্থ পেতে চান তাদের অবশ্যই 11ই আগস্টের মধ্যে এই দাবিটি জানাতে হবে। 2021 সালে দুটো ডেটা লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে ব্যর্থতার অভিযোগ নিষ্পত্তির জন্য ফ্ল্যাগ স্টার ব্যাংক $31.5 মিলিয়ন বিশাল অঙ্কের একটি ক্লাস অ্যাকশন সুট যেটাকে বলে ক্লাস অ্যাকশন মামলায় তারা সমঝোতায় সম্মত হয়েছে। এই ঘটনাগুলোর ফলে ব্যাংকটির 20 লক্ষেরও বেশি গ্রাহকের তথ্য বেহাত হয়ে গেছিল। এই সমঝোতাটি সেই সব গ্রাহকদের উপকারে আসবে যাদের ব্যক্তিগত তথ্য 2021 সালের জানুয়ারি ও ডিসেম্বরে ব্যাংকটির অর্থাৎ ফ্ল্যাগ স্টার ব্যাংকটির ডেটা লঙ্ঘনের ঘটনায় বেহাত হয়ে গিয়েছিল। শেষ করছি, আইস ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের সাথে সহযোগিতার উপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পথে থাকায় নিউ ইয়র্ক স্টেটের কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা তা অমান্য করার প্রস্তুতিও নিচ্ছে। একই সাথে আইস অর্থাৎ ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের সাথে অংশীদারিত্ব শেয়ার না করার জন্য স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আগামী 25শে আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তো সবাই যে স্টেটের আদেশ অনুসরণ করবে তা কিন্তু নয় এবং সেটি অমান্য করার পরিকল্পনা করছে কয়েকটি প্রতিষ্ঠান। নাগরিক অভিবাসন সংক্রান্ত আইন প্রয়োগের ক্ষেত্রে স্টেট ও স্থানীয় সংস্থাগুলোর সহায়তা প্রদানে বন্ধের লক্ষ্যে প্রণীত একটি নতুন আইন আগামী 25শে আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে সমগ্র নিউ ইয়র্ক স্টেটে। আইসকে তাদের কার্যক্রম পরিচালনায় সহায়তা করা নিষিদ্ধ করার লক্ষ্যে এই বিলটি পাশ করা হয়েছিল নিউ ইয়র্ক স্টেটের বাজেট বিলের সাথে এবং গভর্নর ক্যাথি হোকুল এতে স্বাক্ষর করেছেন এবং আগামী 25শে আগস্ট থেকে তা কার্যকর হওয়ারও কথা রয়েছে। তবে সময়সীমা গণিয়ে আসার সাথে সাথে কিছু সংস্থা ইঙ্গিত দিতে শুরু করেছে যে তারা আইনটি পুরোপুরি মেনে চলবে না, অর্থাৎ তারা আইসের সাথে সহযোগিতা করবে। কেউ কেউ ইউএস ইমিগ্রেশন এন্ড কাস্টম এনফোর্সমেন্টের সহায়তা অব্যাহত রাখার উপায় খুঁজছে যদিও, আবার অন্যান্যরা সরাসরি আইন অমান্য করারও ঘোষণা দিচ্ছে। মোটামুটি একটি উদ্বেগজনক অবস্থা নিউ ইয়র্ক স্টেটের আইন প্রণেতাদের জন্য, কারণ তারাই আইসের সাথে কোনো প্রকার সহযোগিতা না করার লক্ষ্যে বিলটি পাশ করেছিলেন। চলতি বছরের বাজেট পাশের অংশ হিসাবে মে মাসে স্টেটের আইনসভায় পাশ হওয়া লোকাল ক্রাইমস অ্যাক্ট নামক এই বিলটি পাশ হয়েছিল এবং এই বিলের আওতায় অনাগরিক যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নয় তাদের জন্য নতুন সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছিল।
এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে 287 চুক্তিতে আবদ্ধ হওয়া থেকে বিরত রাখা, অর্থাৎ ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের সাথে 287 স্বাক্ষর করবে না, এমন একটি নির্দেশ এই আইনে রয়েছে। তবে উল্লেখ্য, 1996 সাল থেকে চালু এই চুক্তির আওতায় স্থানীয় কর্মকর্তারা ফেডারেল অর্থায়নের বিনিময়ে, অর্থাৎ ফেডারেল গভর্নমেন্ট থেকে অর্থ পাওয়ার বিনিময়ে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের তত্ত্বাবধানে অভিবাসন সংক্রান্ত কিছু দায়িত্ব পালন করে আসছিলেন সেই 1966 সাল থেকেই। এছাড়া এই আইনে ইমিগ্রেশন ইন্টার গভর্নমেন্টাল সার্ভিস এগ্রিমেন্ট সাথে মতো অন্যান্য চুক্তির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা শুধুমাত্র নাগরিক অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক ব্যক্তিদের রাখার জন্য স্থানীয় কারাগার ব্যবহারের অনুমতি দিত, সেটিও বাতিল করা হয়েছে আইনে। তবে কিছু কিছু সংস্থা জানিয়েছে তারা সে আইনটি মান্য করে চলবে না। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। নাজমুল ভাই, একটি প্রশ্ন রাখবো, আপনাকে একটু থামার অনুরোধ করব। এর মধ্যে দর্শক আপনাদেরকে বলে রাখি, প্রফেসর ডক্টর গোলাম মাতবর আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনাকে ধন্যবাদ আমাদের আয়োজনে থাকার জন্য। নাজমুল ভাই, আমি যে বিষয়টি বলতে চাই, খুব স্বাভাবিকভাবে বাংলাদেশি কমিউনিটি সবচেয়ে বেশি এখন আলোচনার যে বিষয়টি সামনে আসে সেটা হলো আইসের অপারেশন। আইস অপারেশনসকে কেন্দ্র করে আমরা দেখলাম যে হিউস্টনে, অর্থাৎ যে ঘটনাটি ঘটলো, যে একজন নির্মাণ শ্রমিক 25 বছর ধরে এখানে থাকা সত্ত্বেও, যদিও তার ছেলে রোনালদো স্পষ্টভাবে বলেছে তার বাবার প্রক্রিয়া চলছিল পাসপোর্টের বিষয়ে। এছাড়া টেক্সাসের ঘটনাও আমরা দেখলাম, খুব স্বাভাবিকভাবে গুলি করার বিষয়টি আমরা লক্ষ্য করেছি। আমরা ম্যানিসোটাও অনেক ঘটনা দেখেছি যে কীভাবে করে প্রেটি বা রেনি গুডসে গুলি করা হয়েছিল। তো খুব স্বাভাবিকভাবে যে বিষয়টি আপনি জানালেন, যে খুব স্বাভাবিকভাবে গভর্নর ক্যাথি হোকুল তো বলেছে স্পষ্টভাবে আইসকে সহযোগিতার ব্যাপারে এনওয়াইপিডির ভূমিকা। আবার এখন একটি মিশ্র বিষয় আপনি বললেন, এই মুহূর্তে বাংলাদেশি কমিউনিটির জন্য কি বলবেন এই টোটাল বিষয়কে কেন্দ্র করে আইসের? আসলে একটা কথা বলি, আমেরিকাতে একটা নিয়ম আছে, ফেডারেল ল সুপারসিডস স্টেট এন্ড সিটি লস। আইস যদি তাদের অপারেশন চালাতেই চায়, স্টেট আইন কোনো বাধা নয়। আসলে অনেস্টলি স্পিকিং খুব একটা বাধা নয়, কারণ আপনারা লক্ষ্য করেছেন যে স্টেট গুলোতে আইসের অভিযান চলছে, সেখানে শব্দ আইসকে কিংবা ইমিগ্রেশন এনফোর্সমেন্টকে কোনো প্রকার সহযোগিতা না করার বিলও পাস করা আছে, কিন্তু সেটাতে কোনো ভ্রুক্ষেপ হচ্ছে না। কারণ আমি একটু আগে যেটি বললাম যে নিউ ইয়র্ক স্টেট এই আইনটি পাস করার পরও কিছু কিছু সংস্থা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তারা নিউ ইয়র্ক স্টেট আইন মেনে চলবে না, তারা আইসকে সমর্থন দিবে এবং আইসের অপারেশনের সহযোগিতা করবে। তো ব্যাপার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে নাগরিকদের জন্য এই বিষয়ে কি করণীয়, সেটা অভিজ্ঞ আইনজীবীরা যারা পেশাদার আইন ব্যাপারে সহায়তা দিয়ে থাকেন তারাই বলতে পারবেন। আমরা খবরের দিক থেকে যেটি বলতে পারি, একজন সাংবাদিকতার সাথে সম্পৃক্ত থাকার কারণে, যে সংবাদগুলো এখন আসছে এই আইসের অপারেশন কিংবা ইমিগ্রেশন এনফোর্সমেন্টের অপারেশন নিয়ে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে যে আপনাকে সবসময় আপনি যুক্তরাষ্ট্রে কোনো না কোনো ভাবে, সেটি যেভাবেই হোক না কেন, কোনো না কোনো ভাবে বৈধভাবে অবস্থান করছেন এটির প্রমাণ সাথে থাকা প্রয়োজন। কারণ এইটা আইসের সাথে মোকাবেলার ক্ষেত্রে আপনার প্রথম পদক্ষেপ হওয়া উচিত। আইস অবশ্যই আপনার আইডেন্টিফিকেশন জানতে চাইবে যখন তারা আপনার সামনে চলে আসবে। তখন যদি আপনি সেটি প্রদর্শন করতে না পারেন কিংবা তাদের সন্তোষ মতো উত্তর দিতে না পারেন, তাহলে আইসের পরবর্তী যেটা করণীয়, গ্রেফতার করবে, আপনাকে ডিটেনশনে পাঠাবে, সেটি তারা করছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদে যা দেখছি। তবে এই ক্ষেত্রে যাদের বৈধভাবে বসবাসের কাগজপত্র যুক্তরাষ্ট্রে নেই, তাদের ব্যাপারেও ইমিগ্রেশন আইনজীবীরা কিংবা ল এনফোর্সমেন্টের লোকজনের পরামর্শ হচ্ছে বিপদ এড়িয়ে চলা। এটি হচ্ছে সবচেয়ে সহজ পরামর্শ, বিপদ এড়িয়ে চলা। এবং সবসময় যেমন আমরা ম্যাগ আসলে ছাতা ধরি, ম্যাগ চলে গেলে আবার ঠিকই হাঁটা শুরু করি, ঠিক এমনই অবস্থা যে আইসকে কিংবা ইমিগ্রেশন এনফোর্সমেন্ট যারা আছেন তাদেরকে যথাসম্ভব এড়িয়ে চলা। কিন্তু কেউ যদি গ্রেফতারে আসে, তাদের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে সেখানে কি করণীয় সেটাও ইতিমধ্যেই এই অনুষ্ঠানে আইনজীবীরা একাধিকবার জানিয়েছেন দর্শকদেরকে। এবং সেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে আপনি তাদের ফেস করবেন, এবং আপনার যদি যুক্তরাষ্ট্রে কোনো না কোনো ভাবে ইমিগ্রেশন সংক্রান্ত কোনো আবেদন কিংবা কোনো সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, সেগুলো কাগজপত্র সাথে রাখবেন। তাহলে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি যুক্তরাষ্ট্রে সম্পূর্ণভাবে অবৈধভাবে অবস্থান করছেন না।
ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যেতে চাই প্রফেসর ডক্টর গোলাম মাতবর আপনার কাছে। খুব স্বাভাবিকভাবেই নাজমুল ভাই এরই মধ্যে সেনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু নিয়ে সংবাদটি দিয়েছে। আমি এই বর্ণাঢ্য, তার অনেক বর্ণাঢ্য একটি ক্যারিয়ার আছে, পাশাপাশি এই মৃত্যু নিয়েও মেডিকেল পরীক্ষক একটি কথা বলেছে, যদিও আমরা ডাক্তার জিয়াউদ্দিন ভাইকে এই বিষয় নিয়ে কথা বলার কথা বলেছি। তো স্টার সেনেটর মানে লিন্ডসে গ্রাহামের মৃত্যু নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, এবং এই তার বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? ধন্যবাদ আরিফ। তার আগে আমি আসলে একটু আমাদের যে নাজমুল ভাই খুব সুন্দরভাবে তুলে ধরলেন যে হোয়াট আর দ্য হাইলাইটস অফ দ্য ডে অ্যান্ড দ্য উইক। আসলে আইসির ব্যাপারে আমি একটু বলবো, এটা আমাদের বাংলাদেশ কমিউনিটির জন্য। We are living in a different world. This is not the world that we used to know about United States. এবং আগে দেখা যেত যে এখানে একটা নাগরিক যে একটা অধিকার বা প্রোটেকশন এগুলো ছিল, কিন্তু এখন আপনারা যাচ্ছেন সাঁড়াশি অভিযানের মতো, এবং আনমার্কড কার নিয়ে যাচ্ছে এবং সিভিলিয়ান ড্রেস নিয়ে যাচ্ছে। যেমন রোনাল্ডো যেটা বললেন, তার ছেলে যে স্টেটমেন্ট দিল, তার বাবাকে আগেও কিন্তু আপনি দেখুন যে চেস করেছিল, তার একটা ভয় ছিল সে। তো এবারও যখন আনমার্ক কার নিয়ে তাকে চেস করলো, সে স্বাভাবিকভাবে পালানোর চেষ্টা করলো, এন্ড হি বিকেম দ্য ভিকটিম। এবং এটা যেটা আমি আমি সবসময় এটা ক্রিটিসাইজ করছি যে আইসির অপারেশন যেটা, এটা জেনারেলাইজ ভাবে করছে আর কি। এবং এই দেশে আমরা জানি টেকনোলজিক্যাল উই আর ভেরি অ্যাডভান্স। সারা ওয়ার্ল্ডে আমরা বলি আমরা টেকনোলজি লিড দিই, আমরা জানি কে যাদেরকে ধরার কথা বলে তারা কোথায় আছে। এইভাবে একদম রাস্তার মধ্যে গিয়ে সারাশি অভিযান না করে টার্গেটেড অভিযানটা করা ভালো। তো যেটা বলছি যে উই আর ইন এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, ইটস এ ডিফারেন্ট ইউনাইটেড স্টেটস। সুতরাং নাজমুল ভাইয়ের কথা আমিও বলবো যে নিজেকে যত আপনার প্রোটেক্ট করা যায় নিজেকে, যাতে এখন আপনি আগে যে ওইটা হয় নাই, এখন মানুষ স্বাভাবিকভাবে অনেক দীর্ঘদিন এখানে যারা আছে আগে তো এটা আমরা দেখি নাই এখন। সুতরাং ইউ হ্যাভ টু বি অ্যাকচুয়ালি ভেরি কেয়ারফুল। সুতরাং এখানে আইস আসলে স্বাভাবিকভাবে কোঅপারেট করতে হবে। এবং নাজমুল ভাই যথার্থভাবে বলেছেন যে আসলে ফেডারেল ল সুপারসিড কাউন্টি ল অ্যান্ড দ্য স্টেট ল। সো ইউ গট টু ভেরি কেয়ারফুল, বাড়াবাড়ি না করে আমার মনে হয় যতটুকু কোঅপারেশন করা যায়, এবং নিজেকে always keep like white collar or whatever, like the lawful obedient, the law abiding personal হিসাবে সিটিজেন হন, বা আপনি এখানে ইমিগ্রেন্ট হন, বা you are on the undocumented whatever it is here. তো যাই হোক, এটা আমি ট্যাগ করতে চাচ্ছিলাম। আর সেনেটর লিন্ডসে গ্রাহাম, আমি তার আগে আইসির ব্যাপারে দর্শকদেরকে তো আপনি আরো মানে ভালো আরো একটু এক্সপ্লেইন করলেন। আমি এর মধ্যে দুটো প্রশ্ন আপনাকে রাখতে চাই, কারণ খুব স্বাভাবিকভাবে বাংলাদেশি কমিউনিটিতে আমরা দেখেছি যাদের গ্রিন কার্ড আছে কিংবা পাসপোর্ট আছে কিংবা ওয়ার্ক অথরাইজেশন সোশ্যাল নিয়েও যারা নিজেদের কর্ম সম্পাদন করছে, সবার কেই আমাদের এই অনুষ্ঠানে অ্যাটর্নিরা একটি পরামর্শ দিয়েছেন যে নিজ নিজ যে ওয়ার্ক অথরাইজেশন হোক, গ্রিন কার্ড হোক কিংবা পাসপোর্টের কার্ড সাথে নিয়ে বেড়ানোর জন্য। আমি আপনাকে যে প্রশ্নটি রাখতে চাই, সর্বশেষ হিউস্টন এবং টেক্সাস, আমি হিউস্টনের ঘটনায় যে ভিডিও ফুটেজ আমি দেখলাম যে নির্মাণ শ্রমিক অর্থাৎ লরেন্দ্র, হ্যাঁ, যে লরেন্দ্র ও যে ভ্যানটি নিয়ে যাচ্ছিল, আমরা দেখলাম যে চেস করে আইসের গাড়ি ঠিক ফ্রন্টে চলে আসলো। ফ্রন্টে আসার পর তারপরে ভিউটা আমরা দেখিনি, তবে চেস করে গাড়িটাকে সামনে আসলো। আমি যেটা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা ম্যানিসোটাও দেখেছি রেনি গুডস কিংবা প্রেটি নার্স, আমরা দেখেছি যে কিভাবে গুলি করেছিল, এবং রেনি গুডসের ক্ষেত্রে আমরা দেখেছি যে গাড়িটি সামনে নিয়ে এসে জাস্ট ফায়ার করলো। আমি যেটা বলতে চাই যে বাংলাদেশি কমিটির জন্য আপনি যে মেসেজটি, মানে আমার কাছে যেটা অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে যে ভিউটি আমি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে যে গুলি করার যে ব্যাপারটা, এই জায়গাটাতে আপনার কাছে আসলে কি তথ্য আছে? এই গুলিটা তো পায়ে হতে পারতো বা গ্রাউন্ডে হতে পারতো, তো সরাসরি তো গুলি করছে। আর এই জন্য আমি বলছি উই আর ইন এ ডিফারেন্ট ইউনাইটেড স্টেটস, ডিফারেন্ট দিস ইজ নট দ্য অ্যাকচুয়ালি পিপল নিউ অ্যাবাউট। এখানে যেখানে একটা মানুষের একটা অধিকার ছিল, এবং ফ্যাটাল কোনো ধরনের একটা প্রশ্ন নেওয়ার আগে কিন্তু 7বার চিন্তা করতো। এন্ড দিস ইজ এ ডিফারেন্ট আপনারা যে বললেন, আপনি তো উত্তর দিলেন যে পায়ে করতে পারতো, ইনস্টিড অফ লাইক আপনি দেখুন অ্যালোপ্যাথারি ভাবে করছে, এবং তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি, যেমন এখানে টেক্সাসের ব্যাপারে যেটা বলছে, তার বডি ক্যামেরা ছিল না, রাইট? সো অল দোজ থিং কনসার্ন। এই জন্যই যত নিজেকে প্রোটেক্ট রাখা যায়, যতটুকু আপনি বিয়ার ইউর ডকুমেন্টস অ্যান্ড হোয়াট এভার ইট ইজ, আমার কাছে মনে হচ্ছে ইউ হ্যাভ টু কমপ্লাই উইথ দ্য আইস এজেন্ট হোয়াট এভার দে আস্ক ফর ইট, বাট বাড়াবাড়ি করাটা বোধহয়, এইটা বোধহয় আমাদের কারো বোধহয় নেগেটিভ, কারণ এখন ডিফারেন্ট
আমেরিকা। আগের সেই ওদিক আমি বিশেষ করে আমেরিকায় যতটুকু জানতাম সেই আমেরিকা এখন আমরা দেখি না, এবং দে ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং। এক্সিকিউটিভ অর্ডার বলেন, কংগ্রেসকে বাইপাস করে বলেন, দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং অ্যান্ড দ্যাটস দ্য গভর্নমেন্ট ইন পাওয়ার। সো সো আমি বলবো যে যতটুকু নিজেকে যে প্রোটেক্ট করা যায়, যতটুকু নিজেকে ডকুমেন্ট এবং ভ্যালিড সব কিছু নিয়ে ফেস করা যায়, সো দ্যাটস দ্য ওয়ে। আদারওয়াইজ ইউ আর গোয়িং টু বি অলসো ফ্যাটালিস্টিক ভিকটিম অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট ইন আওয়ার কমিউনিটি। তো লিন্ডজি গ্রামের ব্যাপারে আসলে আপনি তো বলেছেন তার বর্ণাঢ্য জীবন। হ্যাঁ, আসলে সে তো আমার কাছে মনে হয় পলিটিক্যালি হি ইজ এ ভেরি সাকসেসফুল পলিটিশিয়ান, এবং প্রফেশনালি হি ইজ ভেরি সাকসেসফুল। আমরা জানি লিন্ডজি গ্রাহাম সাউথ ক্যারোলাইনার, হি ইজ ফ্রম সাউথ ক্যারোলাইনা। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি দেখেন আপনি, BA in psychology, then Juris Doctorate, from University of South Carolina. তার লেখাপড়ার দিক দিয়ে হচ্ছে এটা, এবং সে বোধহয় জুরিস ডক্টর শেষ করার পরে সে জয়েন করে হচ্ছে US এয়ারফোর্সে, এবং সেখানে সে জ্যাক যেটা বলে, যেটা জুডিশিয়াল লিগাল ডিপার্টমেন্ট যেটা, সেখানে হি প্রমোটেড অ্যাজ লেফটেন্যান্ট কর্নেল। সো দ্যাটস হিজ প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। এবং আপনি দেখুন সে পলিটিক্যাল যদি ব্যাকগ্রাউন্ড দেখেন, সে সাউথ ক্যারোলাইনা হাউসে সার্ভ করেছে, ইউনাইটেড স্টেটস হাউসে সার্ভ করেছে, সেনেটর সার্ভ করছে 2002, 2008, ইলেক্টেড 2014, এবং আমরা আরও জানি 2016 he was a presidential candidate with President Trump, এবং সে পরে উইথড্র করে এবং he became the number one supporter of President Trump, এবং আমরা জানি যে সে সবসময় কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এলাই, নাম্বার ওয়ান এলাই যেটা আমরা বলি আর কি। আর আরেকটা ব্যাপার যেটা তার, যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা দেখেন, হি ইজ এ সাউদার্ন ব্যাপটিস্ট, হি ইজ এ মেম্বার অফ সাউদার্ন ব্যাপটিস্ট, হুইচ ইজ আমরা জানি যে ভেরি আলট্রা কনজারভেটিভ, এবং হি ইজ এ মেম্বার অফ নিউ কনজারভেটিভ 17 জন যেটা আমরা বলতাম আর কি, তার মধ্যে কিন্তু হি ইজ ওয়ান অফ দ্যাম। আপনি যদি তার পজিশনগুলো দেখেন, ফরেন পলিসির ক্ষেত্রে, ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে, আপনার এটা আসলে প্রত্যেকটা কিন্তু একেবারে কনজারভেটিভ, যে সে যেটা বলে, আমরা জানি রিপাবলিকানের ব্যাপারেও কনজারভেটিভ আছে, আপনার মিড কনজারভেটিভ আছে, লিবারেল কনজারভেটিভ আছে, বাট হি ইজ লাইক কনজারভেটিভ হিজ পজিশন। এবং আপনি দেখুন ইরাকের যুদ্ধের ব্যাপারে, ইরানের যুদ্ধের ব্যাপারে, আফগানিস্তানের ব্যাপারে, ভেনেজুয়েলার ব্যাপারে, হি ইজ অলওয়েজ লাইক আমার কাছে মাঝে মাঝে মনে হতো তার স্টেটমেন্টগুলো দেখে যে লুজ ক্যানন একটা আর্মিতে একটা শব্দ ইউজ করে আর কি, অনেক সময় সে আবার ফ্লিপ ফ্লপও করতো আর কি। সো দ্যাটস হোয়াট হিজ পজিশন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমি যেটা দেখেছি, মিডল ইস্টের ক্ষেত্রে বলেন, এবং অ্যান্টাই ইমিগ্রেন্ট, এবং হি ইজ অলওয়েজ লাইক ইন দোজ পজিশন, যেটা হচ্ছে আমরা ইউজুয়ালি রিপাবলিকান পার্টির কনজারভেটিভ যে গ্রুপটা আছে তাদের মধ্যে দেখি। সো তার মৃত্যু নিয়ে যেটা বলছে, আমি আই এম নট ভেরি মাচ কনসার্ন দ্যাট হোয়াট এভার ওয়ে, রেস্ট ইন পিস, সে মারা গিয়েছেন, এবং সেটা মেডিকেলি জানে। আমি বোধহয় আই ক্যান নট অ্যাকচুয়ালি গিভ এনি টেস্টিমনি অন দ্যাট, বাট তাকে যদি আপনি পলিটিক্যালি দেখেন, হচ্ছে হি ইজ এ ভেরি কনজারভেটিভ, মেম্বার অফ দ্য নিউ কনজারভেটিভ, অ্যান্ড তার পজিশন সবসময় আমরা দেখেছি খুব র্যাডিক্যাল, ভেরি স্ট্রং পজিশন। নেগেটিভ বলেন বা পজিটিভ বলেন, দ্যাটস ডিপেন্ড অন দ্য শ্রোতা, তারা যে কীভাবে দেখে আর কি। সো আলট্রা কনজারভেটিভ, এবং রিয়েল যেটা বলা হয় যে কনজারভেটিভ রিপাবলিকান। সো দ্যাটস হোয়াটস হিজ পজিশন, এবং তার পজিশনগুলো আমার কাছে সবসময় খুব বিতর্কিত মনে হয়েছে মাঝে মাঝে। যেমন ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে একবার সে বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিল, he was about to support, and later he actually pulled himself from that. So আপনি যদি তার প্রত্যেকটা পলিসি স্টেটমেন্ট দেখেন, পজিশনগুলো দেখেন, মাঝে মাঝে কিন্তু একটু ডিগবাজি করেছেন, ফ্লিপ ফ্লপও করেছেন সে আর কি, বাট ওভারঅল হি ইজ এ ভেরি কনজারভেটিভ পলিটিশিয়ান, রিপাবলিকান পলিটিশিয়ান। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আপনার কাছে আসবো। ইরান ইস্যু নিয়ে IRGC আমরা দেখেছি যে অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এতে বিশ্ব অর্থনীতি এবং কোন পথে যাচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে আমরা সম্পর্ক, এই বিষয় নিয়ে কথা বলবো। এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ এবং ডক্টর মেহেদী হাসান। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে যে প্রশ্নটি আমি রাখবো, যে আমরা সর্বশেষ যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে একটি সংবাদ দেখেছি যে অ্যাওর্টা বা মহাধমনী ছিঁড়ে যাওয়ার ফলেই লিন্ডসে গ্রাহামের মৃত্যু হয়ে থাকতে পারে। এটা মেডিকেল পরীক্ষক দল অলরেডি বলেছেন তার এই মৃত্যু নিয়ে। আপনি যদি এই বিষয়ে দর্শকদেরকে কিছু বলতেন। অনেক ধন্যবাদ। এই যে উনি যে মারা গিয়েছেন, এটাকে তারা বলছে যে অ্যাওর্টিক ডাইসেকশন। অ্যাওর্টা হচ্ছে আমাদের হার্ট থেকে যে প্রথমে বড় যেটা ধমনী বের হয়, যেটা আর্টারি বের হয়, এটা বের হওয়ার পরে তার মধ্যে এটা একটা টার্নে আবার নিচের দিকে যায়।
হার্ট থেকে যখনই বাইর হয় এটার মধ্যে সমস্ত ব্লাড সমস্ত শরীরে ওইটা দিয়ে যায়, এটাকে আমরা অ্যাসেন্ডিং এওর্টা বলি। অ্যাসেন্ডিং এওর্টার মধ্যে প্রত্যেকটা রক্তের যে নালী তার মধ্যে বিভিন্ন লেয়ার আছে। তো প্রথম লেয়ারের মধ্যে যখন টিয়ার হয়, ছিঁড়ে যায়, ওটার ভিতরে নলির মধ্যে রক্ত না গিয়ে ওই ওয়ালের ভিতরে রক্ত চলে যায়, গিয়ে ওটাকে এমন ভাবে যায় যেন করোনারি আর্টারি তার মধ্যে এগুলো সবকে বন্ধ করে দেয়। তো এইটা যখন হবে এটাকে বলে টাইপ এ। এটা হলে খুব শীঘ্রই মানুষ মারা যাবে যদি না তাকে ইমিডিয়েটলি ডায়াগনোসিস করা না হয়। তো ওনার হয়তো এটাই হয়েছে, কারণ এটাতে ডায়াগনোসিস করা যায় না, বেশ কিছু কারণ আছে। ব্যথা হয় কিন্তু হার্ট অ্যাটাকের মতো সাংঘাতিক, বুকে ব্যথা হবে, পিঠে ব্যথা হবে, মাথায় ব্যথা হবে, কিন্তু ইকেজিতে অনেক সময় নর্মালও আসতে পারে, কারণ এটা তখনও হয়তো করোনারি অ্যাটাক হয় নাই। আবার এগুলো ওই এই জন্য অনেক সময় বোঝা যায় না যে এটা কি। এবং হাতের মধ্যে দুই হাতের ব্লাড প্রেশার কিছু কিছু ক্লিনিক্যালি কিছু বোঝা যায়, ডাক্তার যারা তারা বুঝতে পারবে যে এটা ইমার্জেন্সিতে কোনো সন্দেহ নাই, যেভাবে ব্যথা হচ্ছে 911 করে একটু নিতেই হবে। তো ওটার সঙ্গে যদি এটা ইমিডিয়েটলি ডায়াগনোস করা যায়, সিটি স্ক্যান করতে হবে, এমনি একেজি করে বা অন্য কিছু করে পড়া যাবে না, তখন অপারেশন রুমে নিতে হবে। ইমিডিয়েটলি অপারেশন রুমে না নিলে 70% মানুষ বাঁচতে পারবে, আর যদি না নেওয়া হয় তার মাত্র 10% বাঁচতে পারবেন। তো এটাতে অনেক সময় দেরি হয়ে যায় এবং অনেকের বিভিন্ন কারণে দেরি হয়, অনেকের বিভিন্ন কারণে তার যেতে পারেন না বা দেরি হয়। এটা খুবই দুঃখজনক ব্যাপার। এটা কেন হয়? এটা অনেকের ফ্যামিলিতে, যেমন লিন্ডসি গ্রাহামের বাবা 68 বছর বয়সে হার্ট অ্যাটাক করছে। যাদের ফ্যামিলিতে হার্ট অ্যাটাক আছে তাদের আর্টারি গুলো ভালনারেবল। এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা সবচেয়ে কমন যেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। যদি হাই ব্লাড প্রেশার কেউ কন্ট্রোল না করে তাহলে কিন্তু ওই লেয়ারটা ছিঁড়ে যায় এবং তার মধ্যে যে ব্লাড চলে। তো যাদের ব্লাড প্রেশার বেশি হঠাৎ করে যদি বেড়ে যায় আর বুকে ব্যথা হয়, তাহলে মনে করতে হবে যে সেটা এই ডাইসেকশন হচ্ছে, এবং এটা যদি কমন না কিন্তু হলে কিন্তু খুব হার্মফুল। এবং সেটার জন্য বিশেষ করে হার্ট রেট কমাতে হয়, ব্লাড প্রেশার কমাতে হয়। ব্লাড প্রেশার বেশি থাকলে ইমিডিয়েটলি কিছু স্পেসিফিক ওষুধ দিয়ে ব্লাড প্রেশার কমাতে হয় যেন প্রেশারটা কম হয় বডিতে এবং ডাইসেকশন যেন কম হয়। তো এটা হচ্ছে অ্যাওর্টিক ডাইসেকশন বলে, এবং সেটা একটা মেডিকেল ইমার্জেন্সি। এবং এটা আমাদের সাধারণ মানুষের জন্য, যাদের ব্লাড প্রেশার বেশি তাদের ব্লাড প্রেশার কন্ট্রোলের দরকার, যাদের হার্ট ডিজিজ আছে, কোলেস্ট্রল আছে শরীরের মধ্যে এবং ভেসেল গুলো উইক, তাদের ব্লাড প্রেশার কমাতেই হবে। যদি কোনো কারণে চেস্ট পেইন হয়, কার্ডিওগ্রাম নর্মাল হয়, তাদের ইমিডিয়েটলি ইমার্জেন্সি রুমে যেতে হবে, কারণ সিটি স্ক্যান করলে ধরা পড়বে এবং ইটস এ সার্জিক্যাল ইমার্জেন্সি। তো এটাই হচ্ছে ওনার যেটা হয়েছে সেটা হয়েছে। তো এটাই বলে আমি থামবো যদি কোনো প্রশ্ন না থাকে। আমার একটি প্রশ্ন আছে যে এখানে আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন মহাধমনী ছিঁড়ে যাওয়ার ফলে, তো এই যে মহাধমনী ছিঁড়ে যায় এটা কি মানে এটার সাথে মানসিক কোনো সম্পর্ক আছে কিনা? না, মানসিক কোনো সম্পর্ক এইভাবে নাই। তো যে কোনো কারণে মানুষ যদি অ্যাংশাস হয়, স্ট্রেস হয়, তখন ব্লাড প্রেশার বেড়ে যায়। যদি একটু ছেঁড়া থাকে, খুব বেশি ব্লাড প্রেশার বাড়লে তখন ছেঁড়াটা বড় হয়ে যায়। তো ওইভাবে বলা যেতে পারে যে অ্যাংজাইটি করলে হার্ট রেট যদি বাড়ে, অ্যাংজাইটির কারণে হার্ট রেট বাড়া, এটা খুব খারাপ। ব্লাড প্রেশার হার্ট রেট, এর জন্য ট্রিটমেন্ট হচ্ছে হার্ট রেট 60-এর কমে আনানো ইনজেকশন দিয়ে, এবং ব্লাড প্রেশার অনেক কমানো, 110 যত কমানো যায় তত ভালো। তো যদি মানসিক ব্যাপার যেটা হচ্ছে সেটা হতে পারে, কেউ যদি অ্যাংজাইটি হয়, হঠাৎ করে রাগ হয়ে গেল, হার্ট রেট বেড়ে গেল, তাদের কিন্তু ওষুধ থাকতে হবে। একদম হঠাৎ করে কারোর ব্লাড প্রেশার বেড়ে গেল, যদি তার যদি আর্টারিটা ভালনারেবল না থাকে, ওখানে আগে থেকে যদি কোনো প্ল্যাক না থাকে যেটা ছেঁড়ার মতো অবস্থা, তা না হলে হয়তো হবে না, কিন্তু সেটা কার আছে তো আমরা জানি না। সেই জন্য ইউর রাইট, মানসিক এনি প্রেশার যেটাতে ব্লাড প্রেশার হুট করে বেড়ে যায়, সেই জিনিসটা আমাদের কন্ট্রোল করতে হবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি এখন যেতে চাই ডক্টর মেহেদী হাসান আপনার কাছে। আমরা একটি সংবাদের দিকে, আজকে অনেক গণমাধ্যমে সংবাদটি করেছে যে সংবাদটি যে ফেসবুক মার্কেট প্লেস, আমরা জানি যে ফেসবুক কতটুকু জনপ্রিয়, কারণ সোশ্যাল গণমাধ্যম হিসেবে ফেসবুক এখন আমরা বলতে পারি যে প্রথম কাতারে আছে। এবং সেখানে একটি সংবাদে দেখা গেছে যে নিউ ইয়র্কে গাড়ি কেনা বেচার নামে ডাকাতির ঘটনা ঘটেছে ফেসবুক মার্কেট প্লেসের বিষয়, এবং তদন্তে NYPD
এই বিষয়টি যদি আপনি দর্শকদেরকে কিছু বলতেন। আচ্ছা, আরিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং টাইম টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু ওভারঅল একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে ব্যাপারটা শুরু করি। আপনি ফেডারেল ট্রেড কমিশনের যে রিপোর্ট, সেখান থেকে যদি আপনি দেখে থাকেন স্ট্যাটিস্টিক্স, তাহলে আমরা জানি যে বিভিন্ন রকম যেই সোশ্যাল মিডিয়াগুলি এই সময় এই মার্কেটে এক্সিস্ট রয়েছে, সেখান থেকে 2020-এ এবং 2020 থেকে 2025 সালের মধ্যে 2.1 বিলিয়ন স্ক্যাম বিভিন্ন সময় রিপোর্ট হয়। আমাদের এখানে একটু মনে রাখতে হবে যে প্রচুর পরিমাণে স্ক্যাম কিন্তু এটা রিপোর্টে আসে না, রেকর্ডে আসে না। 2.1 বিলিয়ন কিন্তু 5 বছরে একটি বড় নাম্বার। আমি শুধু ফেসবুকের বা মেটার মার্কেট প্লেসের কথা যদি বলি, তাহলে তারা আসলে মার্কেট প্লেসটি লঞ্চ করে 2016-এ, এবং সেই সময় থেকে 2025 সাল পর্যন্ত তারা 134+ বিলিয়ন বিভিন্ন রকম স্ক্যাম অ্যাড তারা রিমুভ করে। তারা কন্টিনিউয়াসলি মনিটরিংয়ে থাকে তাদের টিমগুলো, এবং তারা রিমুভ করতে সক্ষম হয়। ইনিশিয়েটিভ ডেফিনেটলি তাদের পক্ষ থেকে রয়েছে, কিন্তু এটাও আছে যে অন দ্য আদার হ্যান্ড যারা স্ক্যামার, তারা বিভিন্নভাবে স্ক্যামগুলি করার জন্য অ্যাক্টিভ থাকে, ইনক্লুডিং যেটা আপনি বললেন যে কার স্ক্যাম হোক, বিভিন্ন রকম প্রোডাক্টের স্ক্যাম হোক, সেগুলি। প্রপার ল এনফোর্সমেন্ট অথরিটি ডেফিনেটলি এই বিষয়গুলি নিয়ে আমার বিশ্বাস ওয়াকিবহাল আছে। আমি যদি কমন কিছু স্ক্যামের কথা আপনাকে বলতে চাই, যে কিভাবে আসলে কমনলি মানুষের মিস্টেকগুলি করে এবং কিভাবে এই ঘটনাগুলি ঘটে। একটা হচ্ছে যে ফেক পেমেন্ট স্ক্রিনশট, সেটা গাড়ির ক্ষেত্রে হোক, অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে হোক, সেই বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে। জেল অ্যাকাউন্ট আপগ্রেড করা, সেটা একটা কমন আপনাকে সিমটম আপনাকে দিবে। গুগল ভয়েসে আপনাকে ভেরিফিকেশন কোড পাঠানো হবে, এবং তারপরে আপনার কাছ থেকে জানতে চেষ্টা করা হবে কোডটি কি। আপনার কাছে ফেক শিপিংয়ের ইনফরমেশন আসতে পারে, অথবা গিফট কার্ড পেমেন্টের রিকোয়েস্ট আসতে পারে, অথবা আপনাকে বিভিন্ন কাউন্টারফিট লাক্সারি প্রোডাক্টের ইনফরমেশন আপনাকে দিতে পারে। সুতরাং এই বিষয়গুলি থেকে ডেফিনেটলি আপনি বুঝতে পারেন যে এটা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি। এখন যদি আমি এইটুকু আপনাকে বলি যে আসলে এত বড় একটা ক্রিটিক্যাল এবং সেন্সিটিভ সমস্যা থেকে আপনি নিজেকে কিভাবে সেফ রাখবেন, আপনি কি উদ্যোগ নিতে পারেন। একটা বিষয় হচ্ছে যে ফেসবুক তাদের বা মেটা তাদের ওয়েবসাইটে খুব পরিষ্কারভাবে বলে আসছে সবসময় যে আপনার যত রকম কমিউনিকেশন, আপনি বায়ার হন অথবা সেলার হন, আপনি যেই কর্নার থেকে হন না কেন, কমিউনিকেশন সবসময় আপনার হতে হবে প্ল্যাটফর্মের ভেতরে, মেটার বা ফেসবুকের মেসেঞ্জারের প্ল্যাটফর্মের ভিতরে। আপনি এই প্ল্যাটফর্মের বাইরে যদি যে কমিউনিকেশন করেন, তাহলে সেটা রিস্কি, এবং এই দায়িত্ব কিন্তু কেউ নেবে না। খুব তাড়াতাড়ি আপনাকে এই ডিলটা কমপ্লিট করার জন্য যদি পুশ করতে থাকে, সেটা ডেফিনেটলি আপনি অ্যাভয়েড করবেন। এছাড়া আপনি যখন পেমেন্ট করবেন, সেটা আপনি যাচাই বাছাই করে নেবেন। শুধুমাত্র ট্রাস্টের যেই পেমেন্ট সার্ভিস বা গেটওয়ে রয়েছে, সেগুলি ছাড়া আপনি এর বাইরে পেমেন্ট করবেন না। অবশ্যই ক্যাশ বা অন্য জায়গায় পেমেন্ট তো ডেফিনেটলি করবেন না। আরেকটি রয়েছে উল্লেখযোগ্য সতর্কবার্তা, সেটা হচ্ছে যে আপনি ধরে নিন এই গাড়ির ক্ষেত্রেই আমি বলি, গাড়ি কেনার বেচার ক্ষেত্রে অবশ্যই আপনি একটি বড় পারচেস করছেন, এবং আপনি দেখতে চাইতেই পারেন আপনার প্রোডাক্টটি, আপনার ভেহিকেলটি। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আপনি ইন পার্সন মিট করার জন্য, এবং সেটা পাবলিক প্লেসে। এমন কোনো প্লেস, এমন কোনো সময় আপনি চুজ করবেন না যেই সময় আপনার সমস্যা হতে পারে। এটা হতে পারে, যদি আমি উইন্টারের কথা বলি, সেটা সন্ধ্যার পরে, ইভিনিংয়ের পরে, অথবা অন্য এমন একটা অড সময় যেই প্লেসে ওই সময়ে আসলে কোনো মানুষের ক্রাউড থাকে না, অথবা সচরাচর কেউ চলাফেরা করে না। সুতরাং এই বিষয়গুলি যদি আমরা একটু সতর্ক হই, একটু দেখে শুনে চোখ কান খোলা রাখি, আমার মনে হয় যে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট থেকে, অথবা বিভিন্ন রকম যে আনওয়ান্টেড ঘটনা থেকে আমরা হয়তো নিজেদেরকে সেভ করতে পারবো। আমি আবারও বলছি যে এই স্ক্যামের ঘটনাগুলি আজকে নতুন না, অনেক পুরাতন। 2016 থেকে এটা শুরু হয়েছে, এবং এটা কন্টিনিউ রয়েছে।
সোশ্যাল মিডিয়াগুলি অ্যাক্টিভলি এটার জন্য কাজ করছে। আমাদের দিক থেকেও দায়িত্বটা হচ্ছে এই বিষয়গুলিতে খুব ভালোভাবে টেক কেয়ার করা এবং সতর্ক থাকা। আরিফ ভাই, যদি কোনো প্রশ্ন। আমি মেয়র মামদানি প্রশাসন আমরা সম্প্রতি একটা নিউজ করেছি যে এখন থেকে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রথম শহর হিসেবে জাঙ্ক ফি কিংবা কোনো কোম্পানি $50 অনলাইনে নেয়ার কথা বলে, যদি কোনো কারণে সে $60 নেয়, $10 পরে বেশি চায়, সেক্ষেত্রে তার $525 পর্যন্ত জরিমানা এবং বিভিন্ন ধরনের আর্থিক ভাবে তাদের করার পরিকল্পনা রয়েছে। আমরা এই বিষয়টি দেখেছি। তো এই বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আপনি তার আগে আমরা একটু যেতে চাই মিশিগানে। আমরা আমাদের ওখানে টাইম টেলিভিশনের সিইও জনাব আবু তাহের আছেন। উনি একটি ইভেন্টকে সামনে রেখে সেখানে উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি জনাব আবু তাহের, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা জি শুনতে পাচ্ছি। হ্যাঁ জি, আপনার কাছে আমরা জানি যে বাংলাদেশিদের অনেক বড় একটা মিলন মেলা সেখানে হচ্ছে, হ্যামটাউন সামার জ্যাম ফেস্টিভ্যাল। আপনি সেখানে আছেন, বাংলাদেশি কমিউনিটির অনেক মানুষের সাথে কথা বলেছেন এবং সেখান থেকে আপনার কাছে কি তথ্য আছে দর্শকদেরকে দেবার জন্য? ওকে, সো এখানে বাংলাদেশিদের একটা বড় ধরনের অনুষ্ঠান হচ্ছে, যে অনুষ্ঠানে আপনার আমি দেখলাম যে কয়েক হাজার বাংলাদেশি সমাবেশ করেছে এবং তারা সবাই বাংলাদেশের বিভিন্ন কালচার সাংস্কৃতিক সম্মেলনের একটি আয়োজন করেছেন। আর সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে মিশিগানে আমি যে ব্যাপারটি লক্ষ্য করলাম যে আমরা তো শুধু নিউ ইয়র্কের বাইরে বাংলাদেশি কমিউনিটি যেভাবে এগিয়ে যাচ্ছে, এই বিষয়টি আমাকে খুবই মুগ্ধ করেছে, আপ্লুত করেছে, অনুপ্রাণিত করেছে এবং আমি মনে করি যে এই জিনিসগুলো আমাদের ফোকাসে আনা উচিত। মিশিগানে আমি যেটা দেখেছি, বাংলাদেশিরা পলিটিক্যালি, সোশ্যালি, ইকোনমিক্যালি তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, এই বিষয়টি খুবই অনুপ্রেরণার। এবং আমার মনে হয় যে যেমন মিশিগানের যে হ্যামটাউন যে সিটি, এই সিটির একমাত্র সিটি যার মেয়র থেকে আরম্ভ করে কাউন্সিলের অল মেম্বার্স তারা সব মুসলমান। এটা একটা ব্যতিক্রমী ঘটনা। এবং এই সিটিতে আবার হ্যামটাউন সিটিতে আপনার বাংলাদেশি কাউন্সিল মেম্বার আছেন বেশ কয়েকজন। এবং এই যে আগামী যে নির্বাচনে স্টেট রিপ্রেজেন্টেটিভ, স্টেট সিনেটর পদেও বাংলাদেশিরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে যে আপনার সিনেটর, যে ইউএস সিনেটর যে ইলেকশন হচ্ছে, যেখানে সাইদ যিনি আমার মনে হয় মিডল ইস্টার্ন বংশোদ্ভূত, যাকে বার্নি স্যান্ডার এন্ডোর্স করেছেন, তার সাথেও বাংলাদেশিরা কাজ করছেন। এবং তার যে ক্যাম্পেইনের যারা মূল যারা কৌশলী বা কুশলী যেটাই বলি আমরা, তারাও তাদের মধ্যে বাংলাদেশে আছেন, অর্থাৎ ক্যাম্পেইনের মেইন স্ট্র্যাটেজিস্টদের মধ্যে বাংলাদেশে আছেন। এটা আমরা বাইরে থেকে অনেকেই জানি না। এবং আমার মনে হয় যে এই বিষয়গুলো খুবই অনুপ্রেরণার, যে আমাদের কমিটি দিনে দিনে সব জায়গাতেই এগিয়ে যাচ্ছে এবং এই বিষয়গুলো আগামী দিনে টাইম টেলিভিশনে আমরা ধারাবাহিকভাবে তুলে ধরবো। আমার মনে হয় যে এখানে আজকে আমরা আলাউদ্দিন রেস্টুরেন্ট, এখানে একটা অনেক পুরোনো রেস্টুরেন্ট, আলাউদ্দিন রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমরা আসছিলাম এবং এই রেস্টুরেন্টের যিনি স্বত্বাধিকারী, আমার মনে হয় ফোনের একটু প্রবলেম হচ্ছে, ওয়েট চেক। যাই হোক, এই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী যিনি, তিনি আমাদের আর এখানে আরেকটা ব্যাপার যে ম্যাক্সিমাম লোক সিলেটে। সো সব মিলিয়ে আমরা যদি মনে করি যে আমাদের এখানে যে বাংলাদেশি কমিউনিটি যে উৎসাহ, যে এগিয়ে যাওয়ার যে ব্যাপারটি আসলে একটু অনুপ্রেরণার, এবং আগামীতে টাইম টেলিভিশনে এই বিষয়গুলো আমরা পুরোপুরি তুলে ধরব। আশা করি আপনারা আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে। আমার একটি প্রশ্ন আছে যে আপনি বললেন যে ওখানে গুরুত্বপূর্ণ সব জায়গায় মুসলিমরা এগিয়ে যাচ্ছে এবং মুসলিমরা সর্বোচ্চ পর্যায়ে আছে, এটার অন্যতম কারণ কি? শুনেন, যে কোনো ইমিগ্রেন্ট কমিউনিটি যখন তার যাত্রা শুরু হয়, যাত্রা শুরুর যে এক্সপেরিয়েন্স, ইটস এ ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। তারপরে যখন আস্তে 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 আমরা যে কোনো সমাজের সাথে মিশতে থাকি, তখন আমরা অনুধাবন করতে থাকি যে আমরা কোথায় আছি, আমাদের প্রয়োজন কি, আমাদের কোথায় যাওয়া উচিত। এই যে প্রয়োজন, এই যে জানার যে বিষয়, এই বিষয় থেকে আসলে এই বিষয়গুলো হয় যে আমরা আসছি যখন, তখন আমাদের অবস্থা থাকে যে আমরা কিভাবে নিজেদের অস্তিত্বকে বজায় রাখবো। তারপরে আসে আস্তে আস্তে আমরা কিভাবে ডালাপালা মেলবো। তারপরে সময় আছে
আইন প্রণয়নে আমরা কিভাবে সম্পৃক্ত হব, তারপরে প্রশ্ন আসে যে আমরা অর্থনৈতিকভাবে কিভাবে শক্তিশালী হব। এটা হচ্ছে সময়ের যে চাহিদা এবং প্রয়োজন, এই প্রয়োজনকে সামনে রেখেই যে কোনো কমিউনিটি তার এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আজকের এই বাস্তবতা বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি, এখন আমরা আবার যেতে চাই ডক্টর মেহেদী আপনার কাছে, এবং খুব স্বাভাবিকভাবে আমি আপনার কাছে বিদায় নেওয়ার সময় একটি প্রশ্ন রেখেছিলাম যে খুব স্বাভাবিকভাবে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের প্রথম শহর হিসেবে যে স্টেপ নিয়েছে জাঙ্ক ফি বা অতিরিক্ত ফি আদায় করা বা কিংবা যে কোনো ধরনের স্টেপে, অর্থাৎ এখন থেকে সাবস্ক্রাইব করার ক্ষেত্রেও কেউ যদি 1 বছরের জন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাউকে সাবস্ক্রাইব করে থাকে, কেউ যদি সঙ্গে সঙ্গে মানে সে যদি মনে করছে সাবস্ক্রাইবেশনে থাকবে না, সঙ্গে সঙ্গে সেটিকে প্রাধান্য দেওয়া হবে। এই বিষয়টি আসলে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট আমরা দেখেছি যে ফেডারেল থেকে একটি গবেষণায় দেখা গেছে যে বিশাল পরিমাণে একটা টাকা ও ডলার চলে যাচ্ছে প্রতারণাকারীদের হাতে। এই বিষয়ে দর্শকদের জন্য কি বলবেন এবং কিভাবে তারা সতর্ক থাকতে পারে? আরিফ ভাই ধন্যবাদ। নিঃসন্দেহে এটি একটি অসম্ভব একটি গুরুত্বপূর্ণ স্টেপ, যেটা এই মেয়রের অফিসের এক্সিকিউটিভ অর্ডার 9-এর আন্ডারে এটা করা হয়েছে। এবং আমি যেটা স্ট্যাটিস্টিক্সে বলবো, অন অ্যান অ্যাভারেজ আমেরিকানরা তারা $150 থেকে $200 তারা ইয়ারলি খরচ করে এই ধরনের যেটা গোস্ট সাবস্ক্রিপশন, সেই জায়গাটায়। অনেকেরই আমাদের আসলে এই সাবস্ক্রিপশন কোথায় রয়েছে বা কখন ক্যান্সেল করতে হবে, ফ্রি ট্রায়ালটা কখন শেষ হয়েছে, এই বিষয়গুলি নিয়ে আমরা খুব একটা মনিটর করতে পারি না। আমরা বিভিন্ন রকম আমাদের দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত থাকি। অনেকেই হয়তো বা এই বিষয়টি মনিটর করতে সক্ষম হয় এবং তাদের যেই সাবস্ক্রিপশন ফি এটাকে বাঁচাতে সম্ভব হয়। রিসেন্টলি যেই প্রজেক্টটার কথা আপনি বলছিলেন সেটাকে বলা হচ্ছে ক্লিক টু ক্যান্সেল। দেখুন, যখন বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইডার আপনাকে তাদের সার্ভিসটি প্রোভাইড করে, সেটা নিউজ লেটার থেকে শুরু করে হোক, অন্যান্য বিভিন্ন নলেজ শেয়ারিং হোক, যখন তাদের সাবস্ক্রিপশনটা নেওয়ার জন্য আপনাকে মোটিভেট করে, সাবস্ক্রিপশনের প্রসেস অনুযায়ী আপনাকে সেখানে বলা হয় যে শুধুমাত্র একটি বাটনে ক্লিক করার পরেই আপনাকে আর কিছু করতে হবে না, সমস্ত ইনফরমেশন তাদের কাছে যাবে এবং আপনি এরপর থেকে ফ্রিকোয়েন্টলি সেই সাবস্ক্রিপশনের জন্য সার্ভিস পেয়ে থাকবেন। সুতরাং আপনি একটু খেয়াল করলে দেখবেন যে শুরুটা কিন্তু খুব সহজেই হয়, কিন্তু যখন আপনি এই সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করতে যাবেন তখন দেখা যাবে যে বিভিন্ন রকম স্টেপ, বিভিন্ন রকম লেয়ার আপনাকে ফলো করতে হচ্ছে এই সাবস্ক্রিপশনটি ক্যান্সেল করার জন্য। এবং একটা সময় দেখা যায় যে আপনি এতটাই বিরক্ত তাদের স্টেপ এবং রুলগুলি ফলো করার জন্য, আপনি ভাববেন যে ঠিক আছে, যদি এটার পেছনে $1 অথবা $2 চলে যায় মাসে, ঠিক আছে আমি পরে দেখবো, সামনের মাসে দেখবো। কিন্তু সেই সময়টি আবার হয় না, সুযোগটি হয় না। সুতরাং এই সব দিক থেকে চিন্তা করে ডেফিনেটলি এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ। এবং এখন থেকে আপনি যেটা বললেন যে কেউ যদি অতিরিক্ত ফি আদায় করার চেষ্টা করে, ডেফিনেটলি তাকে পেনাল্টি করা হবে। এবং এই বিষয়গুলি আমাদের ইউজারদেরকে, কনজিউমারদেরকে অনেক সেভ করতে তো সক্ষম হবে, তা তো বটেই, এবং তাদেরকে এফিশিয়েন্ট সার্ভিস প্রোভাইড করতেও ব্যবসায়ীরা আরও বেশি তাদের সার্ভিস ডিজাইন করতে, ইকোসিস্টেমটা ডিজাইন করতে আরও বেশি তৎপর হবে বলে আমি মনে করি। আপনার কাছে একটি প্রশ্ন, যে ফেডারেলের গবেষণায় পুরো যুক্তরাষ্ট্র জুড়েই তো তারা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আমরা দেখলাম যে নিউ ইয়র্কেই ফার্স্ট স্টেপ ধরুন মামদানি প্রশাসন এই স্টেপটি গ্রহণ করলো। আমি যেটা বলতে চাই যে শুধু স্টেপ গ্রহণ করার পাশাপাশি সাধারণ মানুষকে অর্থাৎ সতর্ক হওয়ার জন্য আর কোনো পদক্ষেপ কি নেওয়া যেতে পারে, কিংবা আমরা গণমাধ্যম কর্মীরাও যখন এই সাধারণ মানুষকে কি ভাবে সাবধান করার জন্য পদক্ষেপ নিতে পারি? ইন্টারেস্টিং পয়েন্ট আরিফ ভাই। আসলে যখন একটি স্টেপ বা একটি রুল বা একটি পলিসি যখন ক্রিয়েট করা হয় সেটা অথরিটি থেকে, আসলে সেখানেই যে শুধুমাত্র বিষয়টি সাকসেসফুল
হয়ে যাবে, আসলে ব্যাপারটা এরকম হয়তো অনেক সময় হয় না। এটাকে এক্সিকিউট করার জন্য, এটিকে মাস লেভেলে নিয়ে যাওয়ার জন্য, সাধারণ জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য আসলে আমি মনে করি যে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া তাদের বিরাট একটি ভূমিকা সবসময় থাকে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে এটা বোথ সাইড থেকেই হতে পারে। অথরিটি যেমন মিডিয়াদেরকে বিভিন্ন রকম মিডিয়ার সাথে যোগাযোগ করে তাদেরকে কিছু রেসপন্সিবিলিটি, তাদেরকে কিছু দায়িত্ব দিতে পারে এই বিষয়টিকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য। সেরকম মিডিয়ারও দায়িত্ব রয়েছে এই বিষয়টি নিয়ে কাজ করার জন্য এবং প্রতিনিয়ত মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য, অ্যাওয়্যার করার জন্য। আমি সেক্ষেত্রে বলবো যে টাইম টেলিভিশন বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উদ্যোগের যথেষ্ট পরিমাণ অ্যাকশন নিয়েছে এবং তারা বিভিন্নভাবে, যেহেতু মাস লেভেলে সাধারণ জনগণের কাছে দাঁড়গোড়ায় তারা বিভিন্ন ইনফরমেশন শেয়ার করছে, সেক্ষেত্রে আমি বলবো যে টাইম টেলিভিশন যদি তাদের বিভিন্ন রকম সুযোগ, বিভিন্ন রকম স্কোপ কে কাজে লাগিয়ে সাধারণ জনগণের কাছে এই বিষয়গুলিকে আরও সাধারণভাবে আরেকটু সুন্দর করে গুছিয়ে যদি বারবার এটাকে অ্যানাউন্স করে, প্রচার করে এবং মনে করিয়ে দেয়। দেখুন, স্বাভাবিকভাবে আমরা এত ব্যস্ত প্রতিদিনকার দৈনন্দিন কাজে আমরা হয়তো নিউজটি দেখেছি আজকে, কিন্তু কাল বা পরশু হয়তো বা আমরা অনেক সময় ভুলে যেতে পারি। সুতরাং এটাকে প্র্যাকটিসের মধ্যে আনার জন্য আমি বলবো যে মিডিয়ার বিরাট একটা ভূমিকা রয়েছে। এটা হতে পারে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ছোট করে অ্যানাউন্স করা, হতে পারে বিভিন্ন রকম স্ক্রলিং হয় আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, সেখানে হয়তো বা একটি লাইন দুটি লাইন করে অ্যাড করে মনে করিয়ে দেয়া, অথবা এই যে আজকে যেমন আমরা কথা বলছি সেরকম আরও যদি কথা বলার ছোট ছোট করে আমরা সুযোগ পাই, মনে করিয়ে দেওয়ার সুযোগ পাই, সেটাও একটা রকম উদ্যোগ হতে পারে। অথবা এটা হতে পারে বিভিন্ন রকম অ্যাড হতে পারে, বিভিন্ন রকম ব্রোশিওর হতে পারে, ফ্লায়ার হতে পারে, সেগুলো ডিস্ট্রিবিউশনের মাধ্যমে হয়তো মানুষের কাছে বারবার করে পৌঁছে যাওয়া সম্ভব। মূল বিষয়টি হচ্ছে যে মানুষকে সচেতন করা এবং তাদেরকে ভালোভাবে বোঝানো যে আসলে কেন এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং তারা কিভাবে কাজ করতে পারে। আমাদের মধ্যে অনেকেই আমরা ডিজিটালি লিটারেট ওইভাবে না, যারা আমরা বিভিন্ন রকম টেকনোলজি ইউজ করছি, ডিভাইস ইউজ করছি, তারা হয়তো গদবাঁধাভাবে আমরা ইউজ করে যাচ্ছি। আমার মনে হয় যে আমাদের দিক থেকে দায়িত্বটা এভাবেও থাকবে যে তাদেরকে বারবার সহজ ভাষায় বুঝিয়ে দেয়া, বিভিন্ন রকম উদাহরণের সাথে এই বিষয়গুলি তাদের সামনে নিয়ে আসা, যাতে করে আসলে সাকসেসফুলি এই প্রজেক্টটি রান করা যায় এবং মানুষ সেখান থেকে 100% উপকার পেয়ে থাকে। ধন্যবাদ আপনাকে। একটি শেষ প্রশ্ন করে এই অনুষ্ঠানটি আজকের মতো শেষ করতে চাই। আমি যে প্রশ্নটি রাখতে চাই, আমরা ফেসবুকে খুব ভীষণ আসক্ত। আমার মনে হয় আমরা ইনফরমেশন পাওয়ার ক্ষেত্রে বা যে কোনো রকম নিজেদেরকে ইনভলভ করার ক্ষেত্রে আমরা ফেসবুকে অনেকভাবে ইনভলভ হয়ে গেছি। আরও অনেক সোশ্যাল মিডিয়াতেও ইনভলভমেন্ট আছে। চট করে দেখা গেলে কোনো একটা নোটিফিকেশন বা কারো কোনো একটা নোটিফিকেশন বা কোনো একটা অ্যাপসকে কেন্দ্র করে কোনো ব্যক্তি খুব চমৎকার তার ছবিটাকে এডিট করে মানে সামনে এনেছে। আবার অনেকে দেখা গেছে সেই অ্যাপসে সেই ছবিটাকে কিংবা কোনো একটা সাবজেক্টকে কেন্দ্র করে আগ্রহী হয়ে সেই অ্যাপসেও নিজেও ক্লিক করে নিজের অবয়বকে কিংবা নিজের ইনফরমেশনকে কিংবা নিজেকে প্রেজেন্ট করার ক্ষেত্রে সেই অ্যাপসটাকে সে ইউজ করে। আপনারা আইটি সাইডে যারা কাজ করছেন তারা কিন্তু সবসময় সতর্ক থাকার কথা বলছেন। তো আমি যেটা বলতে চাই, অনেক মানুষই কিন্তু খুব চমৎকার নোটিফিকেশন বা চমৎকার কোনো অ্যাপসের প্রতি আসক্তি হয়ে সঙ্গে সঙ্গে ওইখানে ক্লিক করে ঢুকে পড়ছে। এটা কতটুকু ক্ষতির কারণ হতে পারে, কিংবা আসলে মানুষ কিভাবে বুঝবে যে এটা রাইট অ্যাপস, এখানে ক্লিক করলে আমার ইনফরমেশন সেখানে চলে যাবে না, আমি কোনোভাবে ক্ষতির মুখোমুখি হব না? আরিফ ভাই, দেখুন, আমরা বিভিন্নভাবে, যেটা আমি একটু আগেও বললাম যে ডিজিটাল লিটারেসির কথাটা, আমরা আসলে সবাই বিভিন্ন রকম ডিভাইস ইউজ করি এবং মাল্টিপল ডিভাইস আমরা ইউজ করি। সেটা আপনার ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, ট্যাবলেট হতে পারে। আসলে কিন্তু কতটুকু আমরা আসলে ঠিকভাবে প্রপারলি ইউজ করি, ইনক্লুডিং এই যে আপনি অ্যাপস অথবা সফটওয়্যারগুলির কথা বললেন, সেখানে হচ্ছে বোঝার বিষয়। আমরা প্রতিনিয়ত এখন যেহেতু দেখবেন যে আপনি এআই এর যুগ,
এত পরিমাণ আপনার কাছে ইনফরমেশন আসছে প্রত্যেকটি সোর্স থেকে, এবং আপনি আসলে মূলত যেই ইনফরমেশনগুলি আপনি ইন্টারেস্টেড সেই ধরনের সোর্স থেকে প্রচুর পরিমাণে ইনফরমেশন আসবে আপনার সামনে। আপনার হয়তো সেটা অ্যালগোরিদমগুলি এমনভাবে ডিজাইন করা হয় সার্চিংয়ের আপনার কোনো দরকারই নেই, আপনাকে ফিট করা হয় ওইভাবে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে যে কোন ইনফরমেশনটা আপনি সেটাকে গ্রহণ করবেন আর কোনটা গ্রহণ করবেন না, সেই জায়গাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ ইউজারের দিক থেকে। আপনি প্রথমেই দেখে থাকবেন যে ইনফরমেশনটা কোন সোর্স থেকে আপনার কাছে দেয়া হচ্ছে, এটা কি কোনো চ্যানেল থেকে, এবং সেই চ্যানেল যদি হয় সেই চ্যানেলের নামটি কি প্রপারলি দেয়া আছে কিনা ওখানে। এখন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে টাইম টেলিভিশন, টাইম টেলিভিশনের যে স্পেলিংটা, এই টাইম টেলিভিশনের স্পেলিংটা কেউ যদি চেঞ্জ করে TIME এটার পরিবর্তে TEEME যদি দিয়ে থাকে, আপনি যদি এটা খুব ভালোভাবে খেয়াল না করেন এবং ক্লিক করে থাকেন, সেখানে ডেফিনেটলি একটা সমস্যার ফেস হতে পারে, আপনার সেই সম্ভাবনা রয়েছে। এবং একটা ক্লিকেই কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ ড্যামেজ করতে, আপনার ফোনের যে ডেটাগুলি ড্যামেজ করতে কিন্তু সক্ষম। এটা ব্যাকএন্ডে ইঞ্জিনগুলি এমনভাবে ডিজাইন করা হয়, এবং এগুলি এখন কম্পিউটেশনাল পাওয়ার যেহেতু অনেক বেশি, খুব বেশি সময় এটা লাগে না। আপনার ফোনটি ক্লোন করতে খুব বেশি সময়, যে সাইবার সিকিউরিটি প্রফেশনাল রয়েছে এবং হ্যাকার স্পেশালি, তাদের খুব বেশি সময় লাগার কথা না। আমি আসলে বলবো যে শুরুটা হওয়া উচিত সেখান থেকে, প্রিকশনের জায়গা থেকে। আপনি যখন যে কোনো রকম অ্যাপ গুগল প্লে স্টোর অথবা আইফোনের অ্যাপ স্টোর থেকে আপনি যখন ডাউনলোড করবেন, আপনি ভালোভাবে খেয়াল করবেন যে অ্যাপটি কত বার এ পর্যন্ত ডাউনলোড করা হয়েছে, নাম্বার অফ ডাউনলোড, এবং কোন সালে এটা ডাউনলোড করা হয়েছে, নাম্বার 2। এবং নাম্বার 3 হচ্ছে অ্যাপটি লাস্ট টাইম কবে এটাকে আপডেট করা হয়েছে। যে কোনো সার্ভিস প্রোভাইডার যখন তারা অ্যাপ রিলিজ করে, কন্টিনিউয়াসলি তাদেরকে কিন্তু অ্যাপটি আপডেট করতে হয়, আদারওয়াইজ তারা এই সার্ভিসটি প্রোভাইড করতে সক্ষম হবে না, কারণ এটা ইনফরমেশনটি তারা পাস করে থাকে। আপনি যদি এই 3টি বিষয় খেয়াল করেন, আমি আবারও বলি, একটা হচ্ছে যে কোন সোর্স থেকে আপনি আপলোড করছেন। যদিও গুগল প্লে স্টোর এবং আইফোনের অ্যাপ স্টোর এরা প্রচণ্ড রকম স্ট্রিক্ট, তাদের রুলস অ্যান্ড রেগুলেশন এই অ্যাপগুলি আপলোড করার জন্য তারা অনেক গাইডলাইন প্রোভাইড করে, আগের চেয়ে এটা অনেক বেশি এখন শক্ত। তারপরেও আমাদের দিক থেকে, ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে, আমাদের দায়িত্বটি হচ্ছে ভালো করে ভেরিফাই করে নেওয়া কবে এটা আপলোড করা হয়েছে এবং লাস্ট কবে এটা আপনার আপডেট করা হয়েছে। এই বিষয়গুলি যদি আমরা দেখি, তাহলে হয়তোবা অনেকাংশে সমস্যার সমাধান হবে। আমি আবারও বলবো, যে কোনো রকম ইনফরমেশন ক্লিক করার জন্য হুটহাট করে ক্লিক না করে, স্পেশালি কোনো রকম ইমেজে, লুক্রেটিভ কোনো রকম ইমেজে ক্লিক করা থেকে একটু সাবধান থাকবেন। 2 সেকেন্ড অপেক্ষা করুন, একটু দেখুন, একটু বুঝুন, তারপরে আপনি এটাকে ক্লিক করুন। কোনোভাবেই কোথাও ক্লিক করার পরে আপনার কোনো রকম ইনফরমেশন, ইনক্লুডিং আপনার ইমেল, ইনক্লুডিং আপনার ফোন নাম্বার, নাম এবং অন্যান্য বেসিক ইনফরমেশন আপনি প্রোভাইড করবেন না। এটা হতে পারে আপনাকে এই ইনফরমেশনটা দেওয়ার পরে আপনাকে অফার দিতে পারে আপনি $20 গিফট কার্ড পাবেন বা $10 ক্রেডিট পাবেন। ভুলেও আপনি এই কাজটি করবেন না, সবসময় এটা মাথায় রাখবেন। আমি আবারও এই জায়গাটি থেকে যে এই সমস্যা থেকে উত্তরণের জন্য মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে। আসলে টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়া যারা রয়েছেন, তারা যদি এই বিষয়ে অ্যাওয়ারনেসটা বিল্ড করেন আরও বেশি বেশি করে, আমার মনে হয় যে মাস পিপলের জন্য এটা একটা বড় উপকার নিয়ে আসবে, স্পেশালি আমাদের বাঙালি কমিউনিটির জন্য। ধন্যবাদ ডক্টর মেহেদী হাসান আমাদের সাথে যোগদানের জন্য। আরিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, টাইম টেলিভিশনকে আবারও ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্তই। একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা বারবার সামনে আনার চেষ্টা করছি। আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক। আমরা লক্ষ্য করছি অনেকেই ফেসবুকে খুব চমকপ্রদ কোনো নোটিফিকেশন ছবি দেখলেই আমরা সেখানে ক্লিক করে ফেলছি। অনেকেই ভুল করে আমরা মনের অজান্তেই অনেক তথ্য কিন্তু সেই অ্যাপসে চলে যাচ্ছে, এবং সবচেয়ে বড় বিষয়টি এরই মধ্যে আলোচনায় এসেছে যে মোবাইল কিন্তু ক্লোন হয়ে যাচ্ছে। আপনি নিজের মনে অজান্তেই অনেক বড় ভুল করে ফেলছেন। আবার অনেক অভিভাবক আরেকটি ভুল করছেন, তাদের সন্তানদের হাতে
কান্না থামানোর জন্য কিংবা কোনো কারণে মোবাইল আসক্তিতে অনেক সন্তানই কিন্তু বাসায় যাওয়ার পর অভিভাবকদের কাছ থেকে মোবাইল হাতে নিয়ে নেয়। আপনার মনের অজান্তে আপনার সন্তান দেখা গেল যে কোনো একটা অ্যাপসে বা কোনো কিছুতে ক্লিক করে ফেললো, আপনি কিন্তু জানলেন না, সেখান থেকেও কিন্তু আপনার অনেক তথ্য চলে যেতে পারে। তো এই জন্য সবাই সাবধান থাকুন এবং সবাই অবশ্যই নিজের মোবাইল ফোনটি সাবধানে রাখুন, নিজেও সাবধানভাবে মোবাইল ফোন ইউজ করুন অ্যাপস ইউজের ক্ষেত্রে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।